কথায় আছে অর্থই সকল অনর্থের মূল, আবার কেউ কেউ বলে থাকেন অর্থই সকল সুখের মূল। হ্যাঁ, অর্থকে নিয়ে দুই দিকে দুই দল ভাগ হয়ে যেতেই পারে, তবে আজকে বিপিএলে যেটা হলো সেটা কিন্তু একই মুদ্রার দুই পিঠ দেখলো ক্রিকেট সমর্থকরা। আমরা সেই পার্থক্যটা সেটা নিয়ে আলোচনা দিয়ে শুরু করতে চাই আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং একই সাথে আছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি যেটা বলছিলাম যে অর্থকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, তবে এই অর্থটা না থাকলে যে কিছু হয় না, আমরা সেটার উদাহরণও দেখতে পেরেছি এই চলমান বিপিএলে দুর্বার রাজশাহীকে নিয়ে। তবে দুর্বার রাজশাহী প্রসঙ্গে যাওয়ার আগে আমি কেন শুরুতে এই কথাটা বললাম সেটা একটু বলে নিতে চাই। এই যে এত অর্থ খরচ করে তিনজন তারকাকে অ্যাড করলো রংপুর রাইডার্স সেই কোয়ালিফায়ারে যাওয়ার জন্য, দিন শেষে সেটা ব্যাকফায়ার করলো এবং তারা মাত্র 85 রানে অল আউট হয়ে গেল। যেই তিনজন এসেছিলেন জেমস ভিন্স এবং একই সাথে আরও যে দুজন তারকা এসেছিলেন তারা কিন্তু সেই কাজটা করতে পারেনি। দিন শেষে কিন্তু সেই হারতে হলো খুলনা টাইগার্সের কাছে। আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিতে চাই, তার মধ্যে আলোচনা তো চলবেই। কি হয়েছে এলিমিনেটরে? রংপুর রাইডার্স তারা টস জিতে ব্যাটিং করলো, ব্যাটিং করে মাত্র 85 রানে গুটিয়ে গেল। যারা এসেছিলেন নতুন তারকা তারা কেউই দাঁড়াতে পারলেন না। টিম ডেভিড, জেমস ভিন্স কেউই কিছু করতে পারলেন না। আকিজ জাভেদ যিনি কিনা এতদিন বল হাতে পারফর্ম করেছেন, তিনি আজকে ব্যাট হাতে কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, আলটিমেটলি সেটা হয়নি। মেহেদি মিরাজ 3 উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ অনেক দিন পরে জ্বলে উঠলেন এবং 3 উইকেট নিয়ে নিলেন খুলনা টাইগার্স। ব্যাট হাতে নেমে মোহাম্মদ নাইম যথারীতি তার পারফর্মটা করলেন। 48 রানে অপরাজিত ছিলেন। অ্যালেক্স রস 29 রানে অপরাজিত ছিলেন। আকিজ জাভেদ এখানে 1 উইকেট নিয়েছেন। আমি যেটা বলছিলাম ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, আসলে কোনটা বেশি ভালো লেগেছে? কারণ এই যে অর্থ তো সুখেরও মূল, কারণ রংপুর রাইডার্স তারা তো নিয়ে এসেছে দুজন নতুন তারকা। আচ্ছা, আমি একটু অন্যভাবে আনসারটা দিই। এটা হচ্ছে, আপনি যদি বাইবেলের একটা পৌরাণিক গল্প আছে গলিয়াত অ্যান্ড ডেভিড, ডেভিড অ্যান্ড গলিয়াত বলে, মানে এত ছোট একটা মানুষের সাথে একটা রাক্ষস সমান মানুষের যুদ্ধ হয় এবং সেখানে কিন্তু ডেভিড জিতে। এই ক্ষেত্রেও কিন্তু তাই। তো আমি বলবো রংপুর রাইডার্সকে, আমি এটা আনবিলিভেবল যে পরপর 5টা গেম হারাটা কিন্তু মানে আমি কোনো হিসাবে মিলাতেই পারি না, কারণ এইভাবে হয় না। আপস অ্যান্ড ডাউনস একটা টিমের হয়। যেই টিমটা পরপর 8টা গেম জিতলো সেই টিমটাই কিন্তু পরপর 5টা গেম হারলো। এটাতে বোঝা যায় ক্রিকেটটা কতখানি অনিশ্চয়তার। আর যদি টাকার কথা এবার আসি, যেটা আপনার প্রশ্ন, রংপুর রাইডার্স কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছে ভালো মানের প্লেয়ার আনা, যেটা এবার বিপিএলে ছিলই না। সেই দিক দিয়ে তাদের কিন্তু আমি ক্রেডিট দিব। এখন তাদের টাকা আছে বলে আমি তাকে ঈর্ষা করব তা না। এবং এই যে আজকে যে প্লেয়ারগুলো এসেছিল, দে আর অল কিন্তু গেম চেঞ্জার্স। অবশ্যই। হ্যাঁ, আপনি যে দুইটা নাম আরো বলে দিচ্ছি, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিড। তো এখন আমাদের যে বিপিএল তো খেলার শুরুই হয়েছিল, কিন্তু দুইটা উদ্দেশ্য ছিল মেইন। একটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা যেন একটু ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়, কারণ ক্লাব পর্যায়ে তারা সেরকম পয়সা পায় না। আর দ্বিতীয়টা ছিল আমরা উঁচু মানের ভালো মানের প্লেয়ার এনে তাদের সাথে যে আমাদের প্লেয়ারদের সংমিশ্রণ, তাদের কাছ থেকে টিপস নেওয়া, তাদের সাথে রুম শেয়ার করা, তাদের বিহেভিয়ার দেখা, সব কিছুই কিন্তু এটার একটা অংশ ছিল, যেটা লাস্ট 3 বিপিএলসে আমি দেখি না। কারণ সেই লেভেলের প্লেয়ার আসে না, হাতে গোনা 2-4 জন বাদে এরা কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না। অনেককে আমরা এবার দেখলাম নামও জানি না। তো ঠিক আছে, কিন্তু সেই হিসাবে আমি রংপুরকে কিন্তু ক্রেডিটটা দিতে চাই। বাট সামওয়্যার সামহাও মনে হয় ম্যানেজমেন্ট প্লেয়ার, বা কারণ কি হারলে কিন্তু অনেক আপনার বাজে কথা উপরে আসে। আবার এই আজকেই যদি জিততো তখনই কিন্তু আপনি বা আমি বা উনি বলতো এইভাবে যে এই যে দেখেন ভালো প্লেয়ার আসছে, টিম জিতে গেছে, এটাও কিন্তু আসতে পারতো। বাট সামহাও হয়নি। কিন্তু আমার কাছে এটা মনে হয়, যেহেতু আমি রংপুরে ছিলাম, আমি রংপুর চালিয়েছি এবং সেই সিজনে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আর চ্যাম্পিয়ন হয়নি। যারা দর্শক তাদের জানিয়ে রাখি, এই মানুষটা যখন রংপুরে ছিল ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরের বছর চ্যাম্পিয়ন হয়নি। ঠিক আছে, আমি ওইটা ক্রেডিটটা আমি তো আর খেলে দেই নাই। তো আর আমি তো 1 বছর ছিলাম না, আমি 15 থেকে শুরু করে 20 পর্যন্ত ছিলাম। বাট মাঝখানে 2 বছর আমি ছিলাম না ব্যক্তিগত রিজনে। ওইটা ইস্যু না। ইস্যু হচ্ছে, দেখেন এইসব টুর্নামেন্ট শর্ট টাইমের, তো যদিও এবারে 40 দিনের খেলা,
এই যে বাইরের প্লেয়ার আমাদের প্লেয়ার, এখানে কি জানেন কোচ কিছু করার কিন্তু তেমন একটা স্কোপ নাই, কারণ সবাই এখানে ম্যাচিউর প্লেয়ার, ভালো প্লেয়ার সবাই আসে। এখানে হচ্ছে মেইনলি জেলিংটা, এবং এই প্লেয়ারদেরকে যখন বিদেশি প্লেয়ার স্পেশালি তাদেরকে একটু উদ্বুদ্ধ রাখা, মানে তারা যদি হ্যাপি না থাকে, তারা যদি মানে জলি মাইন্ডে না থাকে, এবং আপনি যদি এই যে আমরা এখানে 3 জন আছি, 3 জনের মধ্যে যদি কোহেসিভনেসটা না থাকে, বন্ডিং না হয়, তাহলে কিন্তু আপনার টিম যত যাই করেন ভালো করবে না। বাট সামহাও আমি এইটা কিন্তু এখনও মানে আমাকে এক্সপার্ট বলেন বা ডাক্তার বলেন বা যাই বলেন, আমি কিন্তু মিলাতে পারছি না যে রংপুর রাইডার্স আপনার এইরকমভাবে পরপর 5টা গেম হারলো। দিস ইজ আনবিলিভেবল। একটা পয়েন্টে আমি শুধু খুঁজে পাই, সেটা হচ্ছে ওদের যে প্রাণভোমরাটা ছিল আমার কাছে সবসময় কিন্তু খুশদিল শাহ ওয়াজ দ্য মেইন প্লেয়ার ফর রংপুর রাইডার্স, এবং অনেক গেম সে কিন্তু একা বের করে নিয়ে এসছে। এছাড়া আমি কোনো রিজন দেখি না। অবশ্যই আমরা একটু ঐশীর কাছে যাব। ঐশী, ক্রিকেটে মানে বিপিএলে এইবারে মানে কোন দলটাকে সমর্থন করা হচ্ছে যদি একটু বলতেন। একটু ভেঙেই বলতে হবে, এর কারণ হচ্ছে আমি বড় হয়েছি রংপুরে। জি। তো রংপুরের প্রতি আমার স্বাভাবিকভাবে একটা আলাদা টান থাকার কথা। তো আজকে একটু মন খারাপই লাগছে, যেহেতু রংপুর পিছিয়ে পড়লো, বাদ পড়ে গেল। আর 2, আমার বাড়ি নোয়াখালী, সেই জায়গা থেকে আমি একটু কুমিল্লার প্রতি টান আছে, কুমিল্লা সাপোর্ট করার কথা, বাট সামহাও এবার কুমিল্লা খেলছে না। তো এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন দল সাপোর্ট করি, আমার মনে হয় আমি চিটাগংয়ের দিকেই যাব। আমরা কিন্তু প্রায় সময় ওই যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা দাবি দেখি, কিংবা একটা অনেকে হয়তো বা মজা করেও বলেন যে নোয়াখালী বিভাগ চাই আর কি, অনেকে বলে বিভাগ হোক আর না হোক। আপনার কি মনে হয় যে নোয়াখালীর একটা বিপিএল দল হওয়াটা খুব দরকার? এইটা আপনি একটা খুব দামি কথা বলেছেন। আজকে আমার মনে হয় এটা সবার কাছে একটা দাবি দিয়ে দিই যে নেক্সট বিপিএল এ যেন আমরা নোয়াখালীর একটা টিম দেখতে পাই, ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ, আমরাও তাই আশা করি। আমরা আলোচনায় যেতে চাই, তবে তার আগে বিষয়টা তো অবিশ্বাসী ঠেকে, যেই দলটা টানা 8 ম্যাচ জয় পেল, সেই দলটা হঠাৎ করে কি এমন হলো যে এরকম একটা গুরুত্বপূর্ণ এলিমিনেটরে তাদের উইকেটগুলো এভাবে পড়ে গেল। আমরা একটু উইকেটগুলো দেখতে চাই। মানে আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম ডাক্তার আনোয়ার এবং মিতুর কাছে যে টস জিতে প্রথমে ব্যাট করার যে ডিসিশনটা, এইটা তাদের জন্য কতটুকু মানে কি চিন্তা করে আসলে তারা ব্যাটিংটা নিয়েছিল? তারা কি মনে করেছিল যে নতুন 3 তারকা এসে তারা আসলে খুব বড় ধরনের একটা স্কোর দাঁড় করে? কারণ রংপুর রাইডার্স তো প্রায় শুরু থেকে ওপেনিংয়ে স্ট্রাগল করছিল। আচ্ছা, আমি বলি মানে আমি শর্টার ভার্সন গেমে, এটা আমি সব জায়গায় বলেছি, বিশেষ করে T20 আর T10, নট ইন টেস্ট, নট ইন ওয়ান ডে, এই দুইটাকে খেলা যত শর্টার ভার্সন গেম আমি প্রেফার করি ফিল্ডিং করা আগে। এই কারণে যে ওই 20 ওভারে তেমন পিচের কিন্তু কোনো তারতম্য হয় না ডে গেমে, আমি ডে গেমের কথা বলছি। এবং আপনি অপোজিশনকে যে রানই তারা করুক, সেই ও যদি করতে পারে তাহলে আমিও পারবো, এই মেন্টালিটিটা কিন্তু আপনার ঢোকে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আজকে রংপুর 85-এ অল আউট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বোঝা গেছে কারা জিতবে। তো এই জিনিসটা আপনি দেখবেন রংপুরের যদি হিস্ট্রি যান, ওরা যত কয়টা গেম মানে টসে জিতেছে সবই কিন্তু ফিল্ডিং নিয়েছে, একটা বাদে। কারণ যখন তারা কোয়ালিফাই করে গেছে, পরের খেলাটাই কিন্তু তারা আগে ব্যাটিং চয়েস করেছে। কেন? প্র্যাকটিস করার জন্য, যে ডিউতে বোলিং করতে কেমন লাগে সেই জিনিসটা তারাও কিন্তু এই 8টা খেলা জেতার পরে, সেটাই আমি বললাম। বাট শর্টার ভার্সন গেমে আপনি দেখবেন আজকে কেন যে ওনারা ব্যাটিংটা নিল, কারণ কি আপনি ফিল্ডিংটা করলে একটা সুবিধা, এখন 85 বা 75-এ অল আউট হয়ে যান, ইউ আর ডান ফর, শেষ। তো সেই জিনিসটাই রংপুরের, আমি জানি না টিম ম্যানেজমেন্ট কি বুদ্ধি করেছে, মেবি আপনার কথাও কারেক্ট, কিন্তু আপনার আবার এইটাও আরেকটা পয়েন্ট হতে পারে যে খুলনা একটা ব্যাটিং সাইড কিন্তু রাদার দেন ফিল্ডিং, ওদের সাথে ওদের কম্পেয়ার করছি। তো ওরা যখন ব্যাটিং করে আগে যত কয়টা গেম তারা জিতেছে, তারা কিন্তু ভালো ব্যাটিং করে 198, 200+, এরকম। কিন্তু এমনও হতে পারে যে ওদের কথা চিন্তা করতে গিয়েই কিন্তু আগে ব্যাটিংটা নিয়েছে। কিন্তু আপনার খেলা উচিত কিন্তু আপনার স্ট্রেংথ কোনটা সেইটা আগে, পরে এক্সপোজ করা। আপনার স্ট্রেংথ যেটা সেটাকে পরে এক্সপোজ করা, নট বিফোর। মানে এখানে কি একটা ইয়ে ছিল যে জেমস ভিন্স, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ জয়ী একজন ক্রিকেটার, কিন্তু তাকে আমি ধরেন ওপেনিংয়ে নামিয়ে দিলাম, সেইখানে আমার যেখানে ওপেনিংয়ে কেউই ক্লিক করছেন না, বিশেষ করে অ্যালেক্স হেলস যাওয়ার পরে কেউই ক্লিক করছেন না, সেখানে আমি মানে এক একজনকে ট্রাই করলাম, তাওফিক, ইরফান শুকুর, সবাইকে ট্রাই করেছি।
আর সেইখানে আমি মানে হঠাৎ করে জেমস ভিন্সকে নামিয়ে দেওয়া এটা অনেকটা রিস্ক একটা এটাই বললাম দেখেন, কারণ ওইখানে তো ভালো কোচও আছে, আর্থার আছে না, অবশ্যই। তো নিশ্চয়ই ও আমাদের থেকে অনেক অনেক বেটার বুঝে বা অনেক কিছু ভালো বুঝেই হয়তো বা করেছে। এবং ও তো কিন্তু রান আউট হয়েছে। সৌম্য যে কলটা দিয়েছে দেখেন, ও আমি যদি হতাম আমি কিন্তু নিজের উইকেটটা স্যাক্রিফাইস করতাম, বাট ওইখানে হয়তো বা চান্সও ছিল না। রান আউট সবসময় কিন্তু একটা ব্যাড লাকের নিদর্শন হিসাবে আমি দেখি আর কি। তো এখন ঘটনা হলো মাইক আর্থার থাকতেও এবং টিম ম্যানেজমেন্টেরও তো ধরেন ম্যানেজার আছে, সিইও আছে, ওনারা নিশ্চয়ই আগের রাতে অনেক মিটিং হয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা করেছে। আর টসটাকে আমি ওইভাবে দেখি না কেন, আপনি হেরেও তো ব্যাটিং পেতে পারতেন, আমি ওইভাবে দেখি। কারণ ব্যাটিংও করতে আপনি যখন যেই ডিপার্টমেন্টটাকে এক্সপোজ করবেন আপনি ওইখানটাতেই কনসেন্ট্রেশনটা দিবেন। আমি ব্যাটিং করলাম, ওইখানে কে আছে। আরেকটা হতে পারে, যেমন আমি এত নামি দামি প্লেয়ার নিয়ে আসলাম, সব প্লেয়ার ভাবলো আমি না করলে ও করবে, আমি আমার র্যাশ শট খেলি বা এরকম কিছু একটা। আদারওয়াইজ আমি কিন্তু আসলেও ভাবতেও পারছি না, কারণ আমি যত কয়টা টক শো করলাম আমি আজকে কিন্তু আসলেও বোকা হয়ে উঠলাম, মানে এই কারণে যে যেই প্লেয়ার্স অফ সেট প্লেয়ার্স তারা নিয়ে আসছে, আপনি যখন তখন প্লেয়ার্স লিস্টগুলো দিবেন, যে কেউ কিন্তু বলবে যে রংপুর জিতবে। জি, এটা কি ভুল না মিথ? সত্যি না, এটা তো অবশ্যই। তাই যদি হয় তো আমার মনে হয় দেয়ার ইজ সামথিং রং উইথ টিমস অ্যান্ড টিমস ম্যানেজমেন্ট। আদারওয়াইজ আপনি দেখেন লাগাতার, আমি বলি সোহান জি ওয়াজ প্লেইং এক্সিলেন্ট, এবং আপনার মনে আছে কিনা একটা খেলায় 32 রান দরকার ছিল লাস্ট ওভারে, 7 বলে করে ফেলেছে। জি জি, কারেক্ট। তাহলে সেই টিমের ক্যাপ্টেনের আর কোনো রান নাই। আজকে আপনার সেকেন্ড যেখানে দেখেন আকিব জাভেদ, যেটা আপনিও বলছিলেন যে সে বোলার হিসাবেই ওয়ান অফ দ্য বেটার পারফর্মার বাংলাদেশে, তাই না? আজকে না রান তো তার টপ। তাহলে আকিব জাভেদ টপ করে তাহলে ওই টিমের কি অবস্থা হবে? অবশ্যই। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমাদেরকে কিন্তু আরো কথা বলতে হবে। আমরা আবার ঐশীর কাছে যেতে চাই, বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে গান শুনতে যাচ্ছি। মানে আমার ব্যাপারটা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও, হ্যাঁ অবশ্যই ধান তো ভাঙতে হবে, তবে এখানে ঢেকি ধান ভাঙে আর আপনাকে গান ভাঙতে হবে। আমার এটাই হয়, আমি যেখানেই যাই গান তো আসলে আমার লাইফে পার্ট, আমাকে গান গাইতেই হয়। রংপুর রাইডার্স হেরে গেল, তো মন ভালা নাই গাওয়া উচিত, মন ভালা নাই। কার মোনা জাত হয় রে কবুল কারে তুমি দাও পানা, মুক্তা ছিটাউলুহ বনে আমার পাউন কেন মানা, সিনাই সিনাই মিলামিশা মানুষ বড় সে আনা, মন কি কারো খোবার বন্দি লাগাম ঢইরা যায় টানা, সখী গো আমার মোহন ভালানা। দারুণ, মানে আসলেই মন ভালো না। আমাদের ম্যাচের পরে মোহাম্মদ আশরাফুল কথা বলেছেন, সেটাও জানতে চাইবো আমাদের যিনি রিপোর্টার আছেন মিরপুরে, তার কাছ থেকে কি বলেছিলেন। আশরাফুল হয়তো এটাই বলেছিলেন, মন ভালো না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আরও কথা বলতে হবে বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং একই সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী, যিনি একটু আগে আমাদের দারুণ একটি গান শুনিয়েছিলেন, মন ভালো না। আমরা আরও গান শুনবো, হয়তো বা মন ভালো করার মতো গানও আমাদেরকে শুনতে হবে। আমরা কথা বলছিলাম দুঃখিত রংপুরকে নিয়ে। খুলনা টাইগার্সকে তো কিছুটা হলেও ক্রেডিট তো দিতে হবে, কিছুটা না পুরোটাই ক্রেডিট দিতে হবে। তবে এর মধ্যে আমরা একটু পরে ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। চিটাগং কিংস আর ফরচুন বরিশাল কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে এই চিটাগং কিংসের কাছে সবশেষ ম্যাচে হেরেছে ফরচুন বরিশাল, যার কারণে কিনা চিটাগং কিংস এখন কোয়ালিফায়ারে খেলছে ফরচুন বরিশালের সাথে ব্যাক টু ব্যাক ম্যাচ। আমরা অবশ্যই আমাদের এক্সপার্টের কাছে যাব, তবে তার আগে একটু মাঠে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ, তার কাছে যেতে চাই। এই যে ইভেন্টটা রয়েছে সেটা নিয়েও জানবো। মামুনুর রশিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কনক, আপনার কথা আসলে স্পষ্ট আমার কাছে আসছে না, কথা একটু কেটে কেটে আসছে, হয়তোবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে আমরা কথা ঠিকমতো বুঝতে পারছি না। অবশ্যই যান্ত্রিক ত্রুটি তো হবেই, তবে মাঠে যে ত্রুটি তার দেখা দিল রংপুর রাইডার্সের খেলায়, হঠাৎ করে এইভাবে একটা দল ভেঙে পড়লো, ব্যাক টু ব্যাক হারে দলটা আউট হয়ে গেল সবার আগে
কোয়ালিফায়ার্সে কিংবা প্লে অফে নাম লিখিয়ে, কেন রংপুর রাইডার্সের এই হালটা হলো? অবশ্যই মামুন রশিদ, আপনার কাছে যাব, হয়তো বা কথাটা শুনতে পাননি, আমরা আবার ওনাকে যুক্ত করার চেষ্টা করব। আমি যেতে যাচ্ছিলাম ডক্টর আনোয়ার ইকবাল মিতুর কাছে, যে এই ম্যাচটা খুলনা টাইগার্স যে পারফর্মটা করলো হঠাৎ করে, আপনার মানে নতুন দুজনকে নিয়ে আসলো, জফর আর্চার এবং মানে এই যে যাদেরকে নিয়ে, জফর আর্চার না সরি, মানে জেসন হোল্ডারকে নিয়ে আসলো, এই যে এই টিমটাকে আমরা কি তাদেরকে কখনো গোনায় ধরেছিলাম মানে রংপুরের অ্যাগেনস্টে? মানে খুলনা টাইগার্সের কথা বলছেন তো? আমি তো প্রথমেই বললাম এটা তো খেলাটা হচ্ছে ক্রিকেট। রংপুরে কি এটা প্রথম হারলো খুলনার কাছে? না না না, সেকেন্ড। তাহলে প্রথমটাও কিন্তু তারা 200 করেছে, আপনি ক্রেডিট কেন দিবেন না খুলনাকে, তাই না? তো আমরা এতক্ষণ হ্যাঁ টাকার কথা উঠেছিল, রংপুরের বিদেশি কালেকশন ওয়াজ এক্সিলেন্ট, A++, বাট ওই যে একটা কথা বারবার ঘুরিয়ে ফিরে বলছে, আপনি যত ভালো বিদেশি প্লেয়ারই আনেন, আপনি যদি ইয়েস ক্যালেন্ডারের জন্য বা অন্য খেলার জন্য অনেক বিদেশি প্লেয়ার এখন আসতে চায় না, পেমেন্ট দেন না ঠিক মতো, আসতে চায় না, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যখন একটা প্লেয়ার আনবেন, মিনিমাম যদি 7 দিনের গ্যাপ না থাকে তার, তো এখানে এসে আমি জানি না ঠিক যে এরা কোন জায়গার থেকে উড়ে এসছে, দুবাই থেকে না ওয়েস্ট ইন্ডিজ থেকে। যদি ওয়েস্ট ইন্ডিজ থেকে আন্ড্রে রাসেল উঠে আসে, মানে মনে করবেন তার অন্তত পক্ষে 2টা দিন রেস্ট নিতেই হবে, কারণ এত দূর তো ওর ওই জিনিসগুলো। এবং এরা তো সব সিজন প্লেয়ার, এক্সিলেন্ট প্লেয়ার, A++ প্লেয়ার, বাট এরা তো মানুষ, তো এদের তো আপনার ইন্টারভেল টাইম লাগবে, একটা রিকভারি টাইম লাগবে। তো যেখানে আমরা কিন্তু সবসময় প্লেয়ার প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করি এবং অন্ততপক্ষে গ্যাপ লাগবে। এখন আপনি আবার খুলনাতে আসেন, খুলনা কিন্তু লাস্ট 3টা গেম যদি আপনি দেখেন, মানে তারা একদম যে জান দিয়ে খেলেছে ওটা কিন্তু চোখে দেখলেই বোঝা যায়। কারণ অনেকে ভাবতো যে রাজশাহী টিকে যাবে, 2টা জয় প্রয়োজন ছিল, 2টাতেই তারা কিন্তু খুব A++, ঢাকার সাথে জিতবে, দ্যাট ইজ ওকে, বাট রংপুরকেও যে হারাবে, এবং ওইটা কিন্তু দেখেন রাজশাহীর কাছে যেমন রংপুর 2বার হেরেছে, খুলনা টাইগার্সের কাছেও কিন্তু 2বার হেরেছে। তো ওকে খাটো করে দেখার কিছুই নাই, অ্যান্ড দে আর ওয়েটিং। এবং কারণ চিটাগাং এবং বরিশালের লুজারের সাথে তো খেলবে, তো দে উইল হ্যাভ আ টাইফ ফাইট। আপনি খুলনা টাইগার্সকে উড়িয়ে দিয়েন না। অবশ্যই আমরা উড়িয়ে দিতে চাই না। আমরা আরেকবার মিরপুরে যেতে চাই, আমাদের সহকর্মী মামুন রশিদ সেখানে আছেন। মামুন রশিদ, আশা করছি এবার শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা রংপুর রাইডার্সের কথা বলছিলাম, আমরা খুলনার কথা বলছিলাম। এই যে একটা কথা আছে না, এলাম দেখলাম জয় করলাম, আর রংপুর রাইডার্সে যে 3 নতুন বিদেশি আসলেন, তারা এলেন, খেললেন, হারলেন, আর হয়তোবা ইতিমধ্যে ফ্লাইও করে ফেলেছেন। বিষয়টা কি এরকম নাকি, মানে ওদেরকে খুব তাড়াতাড়ি আমরা খেলিয়ে ফেললাম দেখে কি এই পরাজয়টা মানতে হলো নাকি? আসলে আপনি যদি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ এত এত হচ্ছে, যে আসলে কোন ক্রিকেটার কখন কোন লিগে খেলছে এটা আসলে বোঝা মুশকিল। আজকে এখানে, কাল ওখানে, পরশুদিন আরেক জায়গায়, এইভাবেই আসলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো চলছে। তো সেই জায়গায় এটা বাংলাদেশের বিপিএলটাও ব্যতিক্রম নয়। যদি আমরা রংপুরের যে সহকারী কোচ আছেন মোহাম্মদ আশরাফুল, তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটা বলছিলেন যে ওরা প্রফেশনাল ক্রিকেটার, ওরা মানিয়ে নেয় ওদের কাজ, ওরা এভাবেই খেলে থাকে, কিন্তু এটা অবশ্যই আইডিয়াল না কোনো টুর্নামেন্টের জন্যই না, এটা কোনো টুর্নামেন্টের জন্য এভাবে আইডিয়াল না। রাতে একটা ম্যাচ খেলে রাতে রওনা দিয়ে সকালে এসে পৌঁছে দুপুরেই ম্যাচ খেলা, এটা কখনো আইডিয়াল না। পরিবেশের সাথে মানানোর একটা বিষয় থাকে, টিম কন্ডিশনের একটা বিষয় থাকে, দলের সবার সাথে কথা বলার বা হচ্ছে একটা যোগসাজশের একটা বিষয় থাকে, প্ল্যানিংয়ের বিষয় থাকে, সব কিছুই আসলে এলোমেলো হয়ে যাবে। রংপুরের এই অভ্যাসটা কিন্তু এবার না। রংপুরে যদি আপনি গত বিপিএলে দেখেন, গত বিপিএলও তারা একই কাজ করেছে, শেষ দিকে গিয়ে বেশ কয়েকবার তারা বিদেশি ক্রিকেটার চেঞ্জ করেছে, বড় বড় নাম আনার চেষ্টা করেছিল, এবং সেটাতেও তারা কিন্তু ধরা খেয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও তারা করেছে। আপনি যদি দেখেন ইফতেখারের বিষয়টা দেখেন, রংপুরের ইফতেখার এই টুর্নামেন্টে ইফতেখার কিন্তু বেশ ধারাবাহিক ছিল রংপুরের হয়ে, কিন্তু টিম কম্বিনেশনের কারণে বড় বড় নামগুলোকে দলে জায়গা করে দেওয়ার কারণে ইফতেখারকে আপনি আজকে বেঞ্চে বসিয়ে রাখলেন, সেটাও কিন্তু একটা রংপুরের আজকে খেই হারানোর বড় কারণ হতে পারে। তবে সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে সোমবার আজকে রান আউটটা তাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। শুরু থেকেই 180 রানের উইকেট ছিল, সেটা খুলনাও বলেছে,
কিন্তু সেই জায়গায় শুরুতেই রংপুর পিছিয়ে পড়ার কারণে সেটা আর উঠতে পারেনি তারা। আমরা পরের ম্যাচের কথা যদি বলি, মানে ফরচুন বরিশালেরও কিন্তু প্লে অফে ভালো কিছু তারকা আসার কথা ছিল, তো ফরচুন বরিশাল কি মানে সেই তারকাদের মানে অ্যাড করছে না মানে রংপুরের অবস্থার কারণেই, নাকি আসলে তারা প্লেয়ারই আনতে পারেনি? বিশেষ করে এখন যেহেতু প্লেয়ার পাওয়া যাচ্ছে না, তারা ফুল পেমেন্টের কারণে কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে আর কি, এরকম কিছু একটা কিনা? আসলে তাদের 2 জন প্লেয়ার আসার কথা ছিল, আজকে যে প্লেয়াররা খেলছে তার বাইরে আরও 2 জন প্লেয়ার আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে 2 জন প্লেয়ারই আসতে পারেনি। তাদের নিজস্ব ব্যস্ততা রয়েছে, বিভিন্ন অন্য জায়গায় খেলা আছে, এই জন্য তারা 2 জন প্লেয়ারকে, নূরের কথা বলতে পারেন, লেগ স্পিনার নূর তার ব্যস্ততার কারণে আসতে পারেনি। কাইল মায়ার্স যিনি বরিশালের হয়ে প্রথম অংশে খেলে গিয়েছেন, তিনি আবারও ব্যাক করতে পেরেছেন, এটা কিন্তু বরিশালের জন্য একটা ভালো বিষয়, কারণ কাইল মায়ার্সের সাথে এই দলটার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক এবং এই দলটার সম্বন্ধে তিনি বেশ ভালো জানেন। এই মৌসুমের আগের মৌসুমে খেলে গিয়েছেন এবং এই মৌসুমের শুরুতেও এই দলটার সাথে কাইল মায়ার্স খেলে গিয়েছেন এবং তিনি আজকে আবার যোগ দিয়েছেন। তো সেই জায়গায় বরিশালের টিম কম্বিনেশন আমি বলবো ভালো, যারা আছেন বিদেশি তারা মোটামুটি এই দলটার সাথে সম্পৃক্ত আছেন, মোটামুটি এই দলটার সাথে যোগাযোগ আছে, এই দলটার হয়ে খেলেছেন, এরকম প্লেয়াররাই আছেন। তো সেই জায়গায় অনেক ধন্যবাদ মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে সেকেন্ড যে ম্যাচটা, যেটা কোয়ালিফায়ার, প্রথম কোয়ালিফায়ার, সেটি শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু টস হেরে ফিল্ডিং করছে ফরচুন বরিশাল। চিটাগং কিংস ব্যাট করতে নেমে অলরেডি 4 রানে প্রথম উইকেটটি হারিয়ে ফেলেছে। ফরচুন বরিশাল কি মানে একটা টিম কম্বিনেশন হারুক জিতুক, তাদের মধ্যে কি এই প্রবণতাটা কাজ করে কিনা, টিম কম্বিনেশনটা সবসময় ধরে রাখার চেষ্টা করে কিনা? আসলে দেখেন, সবাই কিন্তু চায় বেটার প্লেয়ার আনতে। আপনি মামুন সাহেবের কথায় বুঝলেন 2টা প্লেয়ার আসার কথা ছিল, পারে নাই দেখে আনেনি, আনলেই তো টিম কম্বিনেশন চেঞ্জ হতো না। তো জিনিসটা হচ্ছে এই, দেখেন আমি এটা একটা অ্যানালাইসিসের কথা, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে নাড়িচাড়ি, যে আপনি লাস্ট যে খেলাটা বরিশাল ফরচুন, আমি বলছি না এটা পাতানো খেলা বা এই, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে একটা আসে যে এরকম যে আচ্ছা রংপুর তো স্ট্রঙ্গার টিম, আমি রংপুরকে ফেস না করে চিটাগাংকেই আবার ফেস করি, এরকম হতে পারে শর্টার ভার্সন গেমে। আপনি আগে ফিল্ডিং করলে, এবং যেহেতু রাতের খেলা, ডিউ ইজ আ ফ্যাক্টর মাস্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্টেজ বরিশালের। অবশ্যই আমরা এই ম্যাচ নিয়ে আরও আলোচনা করব, সাথে খেলাটাও দেখব। আমরা আরেকটা বিরতি নিতে হচ্ছে, বিরতি নিতে নিতে ঐশীর কাছ থেকে আরেকটি গান। ওকে, আমার ব্যাপারটা হয়ে গেছে, আপনাদের দুজনের খুব বোদ্ধাদের মতো আলাপ আলোচনা শুনছি, আর যখন আমার ধান ভাড়ার দরকার সেটাই করছি আর কি। আচ্ছা, আমি যে গানটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, মায়া দ্য লস্ট মাদার সিনেমায়, মায়ের এই গানটা শুনি। অবশ্যই প্লিজ। মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সাদা মায়া রে মায়া রে মায়া রে তুই ধানের সুনীল তুই যে চোখের কোলের নাইয়া হো নদীর জলে ফেললি ছায়া হো ঢেউয়ের সঙ্গে বাঁধিয়াছি এ প্রেমের কায়া আমার বুকে ভাষা তুই নাইয়া যার জীবন যা অকুল বাইয়া রে আমার বুকে ভাষা তুই নাইয়া যার জীবন যা অকুল বাইয়া রে মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সাদা ও হো হো
দারুণ দারুণ, খুবই আবেগী একটা গান, দারুণ। আমরা গান শুনছিলাম ঐশীর, আরও গান শুনবো, আরও কথা বলবো বিপিএল নিয়ে, আমাদের সাথে থাকুন। আরেকটা বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমা ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছেন কনক মাহমুদ, আর আজকে স্টুডিওতে আছেন ডাক্তার আনোয়ার ইকবাল মিতু, এবং সাথে আছেন সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী। আমরা কথা বলছিলাম রানিং ম্যাচটা নিয়ে। আমি একটু ঐশীর কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা রংপুর ফেভারিট ছিল, উইনিং রানে ছিল, সেখান থেকে হারতে হারতে আজকে তারা এলিমিনেটর থেকে বাদ পড়ে গেল। এই ম্যাচে ফরচুন বরিশাল লড়ছে এবং চিটাগং কিংসের অ্যাগেনস্টে লড়ছে। ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন, মানে স্টিল দে আর রেইনিং চ্যাম্পিয়ন। এই ম্যাচে কাকে সম্ভাবনা এগিয়ে রাখছেন আপনি? আমার মনে হয় আপনি তো আসলে বলে দিলেন। মানে হ্যাঁ, আমি বলি ফরচুন বরিশালে কিন্তু তামিম ইকবাল খেলছেন, মুশফিকুর রহিম খেলছেন, মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন, তাওহিদ হৃদয় খেলছেন। স্বাভাবিক, আমার মনে হয় যে আমাদের সবার চোখটা আসলে বরিশালের দিকেই যাচ্ছে। অবশ্যই, মানে বরিশালের দিকেই যাচ্ছে। এমনি তামিম ইকবালের খেলা তো দেখছেন, এই পুরো দলটা এত বড় প্লেয়ার নিয়ে, ওই যে অনেক দলে নাম না জানা অনেক প্লেয়ার আসছে, বাট এইখানেই মনে হচ্ছে যে সব বড় তারকারা এখানে এসে পড়েছে। মনে কি হয় না যে এই দলটা দিয়ে আরো দুটো দল করা যেত বিপিএল এ? না, আমার হ্যাঁ তা অবশ্যই যেত, কিন্তু এখানেই তো আসলে বরিশাল এগিয়ে গেল। হ্যাঁ, তাদের টিমটা অনেক স্ট্রং হলো। অবশ্যই অবশ্যই। আমি একই জিনিসটা আমি একটু মানে মিতু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে স্টার তো অনেক, তার মধ্যে আপনার কাইল মায়ার্স ব্যাক করেছেন, মোহাম্মদ আলী তিনি আজকে ফার্স্ট ম্যাচ খেলছেন, যিনি কিনা পাকিস্তানের ঘরোয়া টি-20 লিগে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, মানে স্ট্যালিয়ন ওদেরকে চ্যাম্পিয়ন করেছে, এবং একই সাথে তিনি কিন্তু টপ উইকেট টেকার ছিলেন 22 উইকেট নিয়ে। মানে তারাও প্রথমবার মতো একজন বিদেশি খেলাচ্ছে। এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে তাদের চয়েস অফ বোলিং, একদিকে কাইল মায়ার্স স্টার্ট করেছেন, আরেকদিকে মোহাম্মদ আলী, কেমন মনে হচ্ছে এদের স্টার্টটাকে? বলে আমি খুব মনোযোগ দিয়ে কাইল মায়ার্সের বলগুলো দেখছিলাম। দেখলেন আপনি 4টা বল একই বল এবং একটাও ব্যাটে কানেক্ট হয় নাই। দিস ইজ কল বোলিং। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ইয়েস, আপনার সাথে আমি একমত যে বরিশাল যে লোকাল প্লেয়ার, বিদেশিটা একটু সাবসাইড করে বলি, লোকাল প্লেয়ার যেগুলো নিয়েছে সেখান থেকে এখান থেকে দুইটা প্লেয়ার অন্য টিমে দিলে সেই টিমগুলো স্ট্রং হতো। বাট এইবার আমি যদি বলি ইন্ডিভিজুয়ালি আসি, তামিম ইকবাল কি তামিম ইকবালের নামের প্রতি সুবিচার করেছে? সব ম্যাচে নয় কোনো, হ্যাঁ ইয়েস, আপনি যদি এখন 25 বলে 27 তামিম ইকবালের সাথে কি যায় না। আচ্ছা, তহিদ হৃদয় 2টা খেলা বাদ দিলে অন্য খেলাগুলাই কিন্তু কেন, মুশফিকুর রহিম তো তার মধ্যেই নাই, মোহাম্মদুল্লাহও কিন্তু আপনার তার নামের প্রতি সুবিচার করতে পারছে না। তাহলে দেখেন এরা যদি একসাথে জ্বলে ওঠে দেন সেই টিমটাকে আটকানো কিন্তু খুব মুশকিল হবে। কিন্তু এখন আজকের খেলায় জ্বলে ওঠার সময়, আজকেও যদি না জ্বলতে পারে ওই যে আবার একই হবে, বিদেশির উপর বেস্ট করে আপনি কিন্তু বারবার বের হতে পারবেন না। কারণ ওইখানে মেজরিটি খেলে দিয়ে গেছে কাইল মায়ার্স আর হলো ডেভিড মালান। এই দুইজনে কিন্তু আপনার সেই রকমভাবে টিমটাকে, ইয়েস কোনো এক সময় এটার মধ্যে কন্ট্রিবিউশন মাহমুদুল্লাহর 37, 35 এরকম আছে, বাট আমরা তো মাহমুদুল্লাহর কাছ থেকে 37, 35 আশা করি না। বা তামিম ইকবালেরও কিন্তু 1-2টা হাফ সেঞ্চুরি আছে, বাট ইট ডাজেন্ট গো উইথ দ্য নেম অফ তামিম, তাই না? তো সেই হিসাবে তাদের কিন্তু খেলাটা আরও আপগ্রেড করতে হবে। কারণ ওই যে একটা কথা আপনাকে অফ দ্য রেকর্ড বলছিলাম যে চ্যাম্পিয়ন হওয়া কঠিন, চ্যাম্পিয়ন রিটেইন করাটা আরও কঠিন। সুতরাং আপনি আগে যদি 90% খেলে থাকেন, এইবার 100+ খেলতে হবে টু রিটেইন ইওর চ্যাম্পিয়নশিপ। অবশ্যই, মানে আমরা বিদেশিদের নিয়ে কথা বলছিলাম, একটা ফ্র্যাঞ্চাইজি কিংবা টি-20 টুর্নামেন্টে ঐশী বিদেশিরা কিন্তু একটা টুর্নামেন্টের এক্সপোজার অনেক বাড়িয়ে দেয়, মান অনেক বাড়িয়ে দেয় লোকাল প্লেয়ারদের সাথেই। আমরা রংপুর এবং বরিশাল তাদের ফরেন কালেকশনটাকে নিয়ে খুব বেশি আমরা মানে আশাবাদী, ভালো লাগে তাদের কালেকশনটা। কিন্তু বাকি যে দলগুলো, অনেক টিমে কিন্তু অনেক নাম না জানা প্লেয়ার এসেছে, যেটা 3-4 সিজন আগেও হতো না। এইবার যেটা হলো, আপনার কি মনে হয় যে আসলে আরও ভালো মানের বিদেশি যদি দলগুলো আনতে পারে, এতে আমাদের টুর্নামেন্টের মানটাই বাড়বে? প্রথমত আমি তো আসলে কোনো ক্রিকেট বিশেষজ্ঞ নই, তো আমি যদি ভুলভাল বলি তাহলে আমাকে মাফ করে দিবেন। তবে আমার এতক্ষণ আপনাদের গল্প শুনে আমি যা গ্রহণ করলাম তা থেকে বলতে পারি যে আমার কাছে মনে হয় গান বলেন, ক্রিকেট বলেন, যে কোনো কিছুই আমরা যখনই বাইরের যারা কাজ করে, যারা ভালো কাজ করে তাদের সঙ্গে কোলাবোরেট করব, তখন আসলে আমরা আমাদেরকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার ওই উদ্যমটা পাবো। বা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন ফরেন মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছি, এরপরে আমার মনে হয়েছে যে আমি ওই কাজ করার আগে আমি যা ছিলাম সেই কাজটা করার পরে আমি অন্যরকম।
তো আমার মনে হয় যে এরকম বাইরের প্লেয়াররা আসলে তাদের সঙ্গে খেললে তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইল, তাদের টেকনিক সব কিছু মিলে আমার মনে হয় যে যারা তাদের সঙ্গে খেলছেন তারা নিজেদেরকেও আরও অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্নটাও অ্যাটলিস্ট দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আমি এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু হ্যাঁ এমনদের সঙ্গেই আসলে খেলা উচিত যাদের কাছ থেকে আমরা শিখবো। অবশ্যই নামটা বিদেশি হলেই হবে। আপনার মতামতটা দারুণ ছিল, মানে সময় উপযোগী একটা মতামত ছিল। আবার এরই সাথে কিন্তু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার আনোয়ার ইকবাল মিতু, আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে ঐশী আপনাকে ধন্যবাদ। আমরা বিদায় নিয়ে নিচ্ছি, তবে গান শুনে আসল বিদায়টা নেওয়া হবে। দর্শক, তো এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা ঐশীর গান শুনতে শুনতে বিদায় নিব। প্লিজ ঐশী। আচ্ছা আয়ু, এবার আপনি বলে দেন কি গান গাবো। আপনার যেটা ভালো, সবচেয়ে প্রিয় গান সেটাই গান। প্রিয় গান তো অনেক। আচ্ছা, যেহেতু দুটোই আমার মৌলিক গান শোনালাম, একটা ফোক গাই। এই ফোকটা আসলে আমার সামহাও আমি নিজে ওন করি বলা যায়, নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায় দিল, 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 কাফিলা এলো।